আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদিত্য মাত্রই ট্রিগারে চাপ দিতে যাবে, হঠাৎ নূরের আহারাজিতে চমকে ওঠে আদিত্য। জনিকে ছেড়ে দিয়ে এক ছুটে নূরের কাছে আসে। নূরের কাছে বসে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে প্রাণ পাখি? তুমি ঠিক আছো তো? কোথাও লেগেছে? ওই শয়তানটা কিছু করেনি তো? নূর নিজের গালে রাখা আদিত্যের দুই হাতের উপর নিজের দুই হাত দিয়ে আদিত্যের হাত দুটো চেপে ধরে মায়া ভরা কণ্ঠে বলল, আদিত্য থাকতে নূরের কিছু হতে পারে বলো? তো একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরের সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। তারপর নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তোমাকে না পেয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার কিছু হয়ে গেলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে প্রাণ পাখি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। মনে রাখবে, তুমি আছো তো আমি আছি, তুমি নেই তো আমিও নেই। নূরও শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরে নীরবে সুখের অশ্রু ফেলল। কিছুক্ষণ পরেই আবির আর তাসির পুলিশ নিয়ে ওখানে চলে এলো। পুলিশ এসে জনিকে উঠিয়ে নিয়ে গেল। তাসির আর আবির নূরের কাছে এসে বলল, তুমি ঠিক আছো নূর? নূর তাসিরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। আবির বলে উঠল, ভাবি তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। ওদের কথার মাঝে দুজন কনস্টেবল রবিনা বেগমকে ধরে এনে ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, এই মহিলাটি পালানোর চেষ্টা করছিল, আমরা ধরে ফেলেছি। পুলিশের কথায় সবাই সেদিকে তাকালো। রবিনা বেগমকে এখানে দেখে আবির আর তাসির প্রচুর অবাক হলো। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলল, এই মহিলা এখানে কি করছে? রবিনা বেগমকে দেখে নূর ঘৃণা আর রাগে ফেটে পড়ছে। নূর রবিনা বেগমের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আদিত্যকে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে হেঁটে রবিনা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। ঘৃণার চোখে তাকিয়ে নূর রবিনা বেগমের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, তুই শুধু মা বা নারী না, তুই একটা মানুষ নামের কলঙ্ক। তোর দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ইন্সপেক্টর, এই মহিলা আমার মা আর দাদিকে খুন করেছে, আর আজ আমাকে খুন করতে চেয়েছিল। একে নিয়ে যান জেলে আর ফাঁসির দড়িতে ঝুলান এই মহিলাকে। নূরের কথা শুনে আদিত্যরা যেন হতভম্ব হয়ে গেল। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলল, তার মানে এই মহিলাই নূরকে এখানে নিয়ে এসেছে? আদিত্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য নূরের কাছে এসে রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার উপর আমার আগে সন্দেহ ছিল, তাই তো আপনার আর জনির নাম্বার ট্রেস করে যখন এক জায়গায় দেখতে পেলাম, তখনই আমি বুঝতে পেরেছি যে আপনারা দুজন মিলেই এসব করেছেন। আপনি কি ভেবেছিলেন সেদিন আমার প্রাণ পাখির উপর এত অত্যাচার করার পরেও আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিয়েছি? কখনোই না। আমি তো শুধু আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম, যাতে আপনার সত্যিটা সবার সামনে আনতে পারি আর নূরের নিজের সম্পর্কে ওর ভুল ধারণাটা ভেঙে দিতে পারি। আর আমি সেই প্রমাণ পেয়েও গেছি। যে হসপিটালে নূরের জন্ম হয়েছিল, আমি সেই হসপিটালের সব সিসিটিভি ফুটেজ দেখেছি, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি নূরের মাকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন। আমি ভেবেছিলাম আমাদের বিয়ের পরে আপনাকে পুলিশে ধরিয়ে দেব, কারণ আমি চাইনি বিয়ের আগে নূর এসব নিয়ে কষ্ট পাক। কিন্তু আপনি যে এসব করবেন তা জানলে আপনাকে আগেই পুলিশের হাতে দিয়ে দিতাম। এখন আপনাকে ফাঁসি রেখে কেউ বাঁচাতে পারবে না। একটা কথা মনে রাখবেন, আমার প্রাণ পাখিকে যে যে কষ্ট দিবে আমি তাদের কাউকেই ছাড়ব না। আদিত্য পুলিশের দিকে তাকিয়ে বলল, নিয়ে যান ওনাকে। পুলিশ রুবিনা বেগমকে নিয়ে চলে গেল। পুলিশ চলে যাওয়ার পর আবির বলে উঠল, চল ভাই, এখন বাসায় যাওয়া যাক। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, তোরা তোদের গাড়ি নিয়ে চলে যা, আমি নূরকে নিয়ে আমার গাড়িতে আসছি। আবির মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। আবির আর তাসির চলে যেতে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বাইরে গাড়ির দিকে গেল। রাত 3:30, গাড়ি আপন গতিতে চলছে। নূর জানালার দিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে, যাতে আদিত্য বুঝতে না পারে। নূর জানে ওর কান্না আদিত্যের সহ্য হয় না। নূর নিজেও কান্না করতে চাইছে না, কেন কাঁদবে ওই স্বার্থপর মানুষগুলোর জন্য? কিন্তু জীবনের এত বড় সত্যিটা জানার পর নূর চেয়েও ওর চোখের পানি আটকাতে পারছে না।
নিজের এতদিনের জীবনটা যেন ওর কাছে মিথ্যে মনে হচ্ছে। নূর না দেখালেও আদিত্য ঠিকই বুঝতে পারছে যে নূর কাঁদছে। আজ আর আদিত্য নূরকে থামাচ্ছে না। একটু কাঁদলে হয়তো নূরের মনটা হালকা হয়ে যাবে এটা ভেবে একটা নদীর পাড়ে নিরিবিলি জায়গায় এসে গাড়ি ব্রেক করলো আদিত্য। তারপর নিজের সিট বেল্ট খুলে নূরের দিকে ঝুঁকে নূরের সিট বেল্টটাও খুলে দিয়ে দুই হাতে নূরকে তুলে নিয়ে নিজের কোলে বসালো আদিত্য। বুকের ভেতর জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্যের আলিঙ্গনে নূর এবার আওয়াজ করে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার সাথে কেন সবসময় এমন হয় বলো না? ওই মহিলা আমার সাথে যেমন ব্যবহারই করুক না কেন, তবু আমি তাকে আমার মা মানতাম। আর এই মহিলাই কিনা আমার মা আর দাদিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর আমাকে দুনিয়ার সামনে অপয়া বানিয়ে দিয়েছে। নিজেকে আজ সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে। কেন সবাই আমার সাথে এমন করে? যাকে বিশ্বাস করে আপন ভাবি সেই আমাকে এত বড় ধোঁকা কেন দেয়? আমি কি এতটাই খারাপ? নূরের কষ্টে আদিত্যেরও প্রচুর কষ্ট হচ্ছে। আদিত্য বলে উঠল, হুশ, একদম না। আমার প্রাণ পাখিটা কখনো খারাপ হতে পারে না। সে তো সবার থেকে বেস্ট, সবার চেয়ে স্পেশাল। খারাপ তো তারা যারা তোমার মূল্য বুঝতে পারেনি, তোমাকে কষ্ট দিয়েছে। কষ্ট হলেও এক হিসেবে ভালোই হয়েছে যে তুমি সত্যিটা জেনে গেছো। এখন আর তুমি নিজেকে কখনো আনলাকি ভাববে না। তাই যা হবার তা হয়ে গেছে, এখনও সব ভুলে যাওয়ার চেষ্টা করো। নূর মাথা তুলে আদিত্যের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। আমি ভুলে যেতে চাই সবকিছু। আমি আমার অতীতের কিছুই মনে রাখতে চাই না, কিছুই না, কাউকে না। তুমি আমার অতীত ভুলিয়ে দিতে সাহায্য করবে প্লিজ। আমি শুধু তোমাকে মনে রাখতে চাই, তোমার হয়ে তোমার জন্য বাঁচতে চাই। তুমি ছাড়া আর কিছুই চাই না আমি। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, ব্যাস, অনেক কেঁদেছ, আর না। এখন কান্না বন্ধ করো প্লিজ। তুমি চিন্তা করো না, আমি তোমার জীবন থেকে সব খারাপ স্মৃতি ভুলিয়ে দেব। আজকে আমাদের নতুন জীবনের শুরু হতে যাচ্ছে, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, থাকবে শুধু হাসি, আনন্দ আর ভালোবাসা। সেখানে তোমার অতীতের কালো ছায়া তোমাকে ছুঁতেও পারবে না। আই প্রমিস ইউ দ্যাট। নূর আদিত্যের বুকে মাথা রেখে আবারও কাঁদতে লাগলো। আদিত্য বলে উঠল, দেখো, এখন যদি কান্না বন্ধ না করো তাহলে কিন্তু আমি চলে যাব এখান থেকে। আদিত্যের কথা শুনে নূর আদিত্যের পিঠের টি শার্ট খামচে ধরে। আদিত্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে করুণ সুরে বলে উঠল, না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না প্লিজ। নূর মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে নিজের চোখের পানি মুছে বলল, এই দেখো, আমি কান্না বন্ধ করে দিয়েছি। আমি আর কাঁদবো না, সত্যি বলছি। তবুও তুমি যেও না প্লিজ। আদিত্য নূরকে আবার বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো মজা করছিলাম পাগলি। তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? আমার সব রাস্তা যে তোমার কাছে এসে শেষ হয়। অনেক কেঁদেছ, এবার একটু শান্ত হও, না হলে কিন্তু বিয়ের সাজে তোমাকে একদম পচা লাগবে দেখতে। আদিত্যের কথায় নূর মুচকি হাসল। আদিত্য মুচকি হেসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে থাকতে থাকতে একসময় নূর আদিত্যের বুকেই ঘুমিয়ে পড়ে। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে পড়েছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকি হেসে নূরের গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে আলতো করে স্লাইড করে মায়া ভরা চোখে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় নূরকে কত মায়াবী লাগছে। এই নিষ্পাপ মায়াবী মেয়েটাকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে? কথাটা ভেবে আদিত্যের খুব খারাপ লাগে। আদিত্য নূরের কপালে চুমু দিয়ে আবারও বুকের ভেতর জড়িয়ে নিল। তারপর নূরকে কোলে রেখে আস্তে করে গাড়ি চালাতে লাগলো, যাতে নূরের ঘুম না ভাঙে। ফার্ম হাউসে এসে আদিত্য নূরকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে গাড়ি নিয়ে বাসার ভেতর যায়। রাত অনেক হওয়ায় সবাই যার যার মতো রুমে শুয়ে আছে। আবির আর তাসির এসে সবাইকে আগেই সবটা বলে দিয়েছে, তাই সবাই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আদিত্য নূরকে নিয়ে সোজা নূরের রুমে গিয়ে বেডের উপর আস্তে করে শুইয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে বিড়বিড় করে বলল, ঘুমাও প্রাণ পাখি, ঘুম থেকে উঠে আমাদের জীবনের নতুন শুরু হবে। তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আদিত্য মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। সকাল 7টা। আদিত্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে।
রাতে নূরের নিখোঁজ হওয়ার জন্য এমনিতেই ঘুমোতে পারেনি। তার উপর যেটুকু সময় শুতে পেরেছে তখনও আদিত্যের কিছুতেই ঘুম আসেনি। শুধু এপাশ ওপাশ গড়াগড়ি করে ছটফট করেছে। ওর যেন সময় কাটছে না, কখন সেই মুহূর্ত আসবে যখন নূর আর ওর স্বামী স্ত্রী হবে। আদিত্য বাইরে এসে দেখলো শুধু বড়রা ছাড়া তেমন কেউই নেই। অনেকে এখনো ঘুম থেকে ওঠেনি। আদিত্য আবিরের রুমে এসে দেখলো আবির আর তাসির উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে এখনো। আদিত্য কয়েকবার ডাক দিলে ওদের, তবুও ওদের কোনো হেলদোল নেই। আদিত্য এবার বিরক্ত হয়ে আবিরের পাশে একটা লাথি মেরে দিল। লাথি খেয়ে আবির উল্টো ফ্লোরে পড়ে গেল, সাথে তাসিরও। ফ্লোরে পড়ে আবির ধরপড়িয়ে উঠে চেঁচিয়ে বলল, ও মা গো, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মাগো কোথায় তুমি? বাঁচাও তোমার ছেলেকে। তোমাকে নাতিপুতে দেওয়ার আগে তোমার ছেলে শহীদ হয়ে গেল। মা তানি বেবি, তুমি কোথায়? তোমার ভবিষ্যৎ বাচ্চাদের বাবা বাসর করার আগেই মরে গেল। আদিত্য চরম বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট, এভাবে চিল্লাচ্ছিস কেন? আবির এবার ভালো করে এদিক ওদিক তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে দেখল না, ও মরেনি, এখনো বেঁচেই আছে। আবির আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, এইসব কি ভাই? সকাল সকাল এভাবে কেউ জাগায়? তো কি করব, কখন থেকে ডেকে যাচ্ছি, ওঠার নামই নেই তোদের। হাতির মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বলি, আজ যে আমার বিয়ে, সেটা কি তোরা ভুলে গেছিস? তাসির বলে উঠল, আরে রাতে এত কিছুর জন্য শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তো একটু ঘুমাচ্ছিলাম। আর তাছাড়া বিয়ে তো সেই রাতে, এত সকাল সকাল উঠে কি করব? আদিত্য একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ তো, রাতে বিয়ে তো কি হয়েছে, বিয়ে বাড়ি কত কাজ আছে, সেগুলো কে করবে? আর রেডি হতেও তো সময় লাগবে, তাই না? আবির বলে উঠল, যে সময় আছে তাতে 4-5 বার রেডি হয়ে বিয়ে করে বাচ্চাও পয়দা করা যাবে। এত ডেসপারেট হওয়ার কি আছে? আসল কথা বলো যে তোমার তর সইছে না, শুধু শুধু আমাদের ঘুমটা ভেঙে দিলে। কথাটা বলে আবির আর তাসির হাসতে লাগলো। আদিত্য গলা খাকারি দিয়ে বলল, হইছে, আর দাঁত কেলিয়ে হাসতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেল। বিয়ে বাড়ির তোড়জোড় ফুল দমে শুরু হয়ে গেছে। সবাই যার যার মতো রেডি হতে ব্যস্ত। পার্লার থেকে মেয়েরা এসে নূরকে রেডি করছে, আর আবির, তাসির আর সাইম আদিত্যকে রেডি করতে সাহায্য করছে। ওরা নানা রকম কথা বলে হাসাহাসি করছে। আদিত্য হঠাৎ দরজার দিকে তাকাতেই ওর হাসি বন্ধ হয়ে গেল, কারণ দরজায় নূরের বাবা দাঁড়িয়ে আছে। নূরের বাবাকে এখানে দেখে আদিত্য অনেক অবাক হলো। নূর বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি? নূরের বাবা বিনয়ী সুরে বলল, হ্যাঁ আমি। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে একটু কথা ছিল। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে তারপর বাকিদের চোখের ইশারায় বাইরে যেতে বলল। সবাই বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের বাবার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসে বসুন। নূরের বাবা ভেতরে এসে সোফায় বসল। আদিত্য নূরের বাবার সামনাসামনি সোফায় বসে বলল, বলুন কি বলতে চান। তবে একটা কথা আগেই বলে রাখি, আপনি যদি এখানে আপনার স্ত্রীকে ছাড়ানোর কথা বলতে এসে থাকেন, তাহলে বলবো আপনার চেষ্টা নিরর্থক, কারণ আমি ওই মহিলাকে কিছুতেই ছাড়ব না। নূরের বাবা বলল, না না, তুমি ভুল ভাবছো, আমি সেজন্য আসিনি। ওর জন্য জঘন্য মহিলাকে আমি কেন ছাড়তে বলবো, যে আমার স্ত্রী আর মাকে খুন করেছে? তাহলে কি বলতে এসেছেন? আমি নূরের ব্যাপারে কথা বলতে এসেছি। আদিত্য ভ্রু কুঁচকে বলল, মানে? আসলে কিভাবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছি না। আমি জানি আমি জীবনে অনেক অন্যায় করেছি, বিশেষ করে নূরের সাথে। নূরের মাকে আমি অনেক ভালোবাসতাম। নূরের জন্মের সময় যখন ওর মা মারা গেল, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না। নূরকে যখন আমার সামনে নিয়ে আসলো, তখন ওকে দেখে আমার খুব রাগ হলো। মনে হলো নূরকে জন্ম দিতে গিয়েই আমার স্ত্রী মারা গেল, তা না হলে হয়তো আমার স্ত্রী বেঁচে থাকতো। এসব ভেবেই প্রথম নূরকে দেখলেই আমার রাগ হতো, তাই ওকে আমার সামনে আসতে মানা করতাম, যাতে আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার না করে ফেলি। আমি জানতাম যে আমি যেটা করছি সেটা ঠিক না, কিন্তু তবুও আমার হাতে কিছু ছিল না। নূরকে দেখলে আমার মৃত স্ত্রীর কথা মনে পড়ে যেত। মায়ের চাপাচাপিতে রবির মাকে বিয়ে করলাম, ভাবলাম হয়তো আমি না পারি, কিন্তু অন্য কেউ তো মেয়েটাকে খেয়াল রাখতে পারবে। কিন্তু ওই মহিলার মনে যে এসব ছিল সেটা আমি বুঝতে পারিনি। প্রথম রাগের জন্য নূরের সামনে না আসলেও পরবর্তীতে নূর বড় হওয়ার পর
নিজের অপরাধ বোধের জন্য লজ্জায় ওর সামনে যেতাম না। তবে দূর থেকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতাম। আমার ছোট ভাই মানে নূরের চাচাকে সবসময় বলতাম নূরের দেখাশোনা করতে। নূরের পড়াশোনার জন্য যত টাকা লাগতো সব আমি ওকে দিতাম, নূরকে ওর নাম করে দেওয়ার জন্য। রবির মায়ের কাছেও আমি নূরের হাত খরচের জন্য টাকা দিয়ে যেতাম। রুবিনা যে নূরের সাথে খারাপ ব্যবহার করে সেটা আমি কিছুটা জানতাম, তবে পুরোটা না। আমি রুবিনাকে অনেকবার বুঝিয়েছি নূরের সাথে খারাপ ব্যবহার না করে। রুবিনা তখন কেঁদে মেদে মোটর ড্রামা শুরু করে দিত। আমি রুবিনাকে বেশি করে শাসন করতে পারি না, কারণ আমার ব্যবসার কাজে বেশিরভাগই বাইরে থাকতে হয়। আমি যদি রুবিনাকে বেশি শাসন করি তাহলে সেই রাগও নূরের উপর ঝাড়বে। আমি ভাবতাম রুবিনা হয়তো সৎ মা দেখে নূরের সাথে ভালো করে মিশতে পারে না, কিন্তু ওই মহিলা যে এত জঘন্য তা জানলে কখনো ওকে বিয়ে করতাম না। এতক্ষণ নূরের বাবার কথাগুলো শুনে আদিত্য অনেক অবাক হলো। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল লোকটা ততটাও খারাপ না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তো এসব কথা এখন আমাকে কেন বলছেন? আমার কাছে কি চান আপনি? নূরের বাবা অপরাধী সুরে বলল, আমি জানি আমি যতই বলি না কেন আমার অপরাধ কমে যাবে না। তুমি সেদিন ঠিকই বলেছিলে আমি একটা কুপিতা যে তার ফুলের মতো মেয়েটা খেয়াল রাখতে পারেনি। তবে আমি অনেক খুশি যে তুমি ওর জীবনে এসেছো। তোমাকে সেদিন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ওকে সবচেয়ে ভালো রাখতে পারবে। তোমার চোখে নূরের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি, তাই তো তোমাকে সেদিন আমি আটকাইনি। আমি জানি নূর তোমার সাথে অনেক সুখে থাকবে। আমি জানি আমি বাবা হওয়ার যোগ্য না, তাই তো নূরের সামনে কখনো যাই না। তবে আজ কেন জানি আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছে। আজ ওর বিয়ে, ওকে বধূ বেশে দেখার জন্য আমি নিজেকে আটকাতে পারিনি, তাই এখানে ছুটে চলে এসেছি। নূরের বাবা আদিত্যের সামনে হাত জোর করে বলল, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওকে একবার দেখতে চাই। আমি ওকে একবার দেখে চলে যাব, সত্যি বলছি। কথাগুলো বলতে বলতে নূরের বাবার চোখে পানি চলে এলো। আদিত্য নূরের বাবার হাত ধরে বলল, আরে আরে কি করছেন? আপনি আপনার মেয়ের সাথে দেখা করবেন, এতে আমার কাছে পারমিশন নেওয়ার কি আছে? দরকার আছে, তুমি তো ওর আসল গার্জিয়ান। আমি এত বছরও যা করতে পারিনি তুমি এই কয়েকদিন সেটা করে দেখিয়েছো, তাই তোমার অনুমতি ছাড়া কিভাবে দেখা করতে পারি? আদিত্য মুচকে হেসে বলল, ঠিক আছে, আপনি দেখা করুন। আজকের দিনে আপনাকে দেখে নূরও অনেক খুশি হবে। আর হ্যাঁ, আপনাকে চলে যেতে হবে না। বিয়ের অনুষ্ঠানে আপনি থাকলে নূর সবচেয়ে বেশি খুশি হবে, আর ওর খুশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নূরের বাবা মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে বলল, আমার মেয়েটা সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো জীবনসঙ্গী পেতে চলেছে। আদিত্য মুচকি হেসে বলল, নূরের চেয়ে বেশি আমি নিজেকে লাকি মনে করে নূরকে পেয়ে। আদিত্য সানাকে ডেকে পাঠালো। সানা আসলে আদিত্য নূরের বাবাকে দেখিয়ে সানাকে বলল, সানা শোন, উনি নূরের বাবা, ওনাকে নূরের কাছে নিয়ে যা। আর হ্যাঁ, ওনার সাথে নূরকে একা কথা বলার সুযোগ করে দিস। সানা একবার অবাক হয়ে নূরের বাবার দিকে তাকালো, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া। আদিত্য নূরের বাবার দিকে তাকিয়ে বলল, ও আমার বোন, আপনি ওর সাথে যান, ও আপনাকে নূরের কাছে নিয়ে যাবে। আমার এখন ওখানে যাওয়া যাবে না, সবাই নানান রকম কথা বলবে, তাই আপনি ওর সাথেই যান। নূরের বাবা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূরের বাবা উঠে সানার সাথে নূরের রুমের দিকে গেল। নূরকে আয়নার সামনে বসিয়ে পার্লারের মেয়েরা রেডি করছে। তানিয়া আর নিশিও আছে। সানা রুমে এসে নূরকে বলল, ভাবি, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। নূর ভ্রু কুঁচকে বলল, আমার সাথে আবার কে দেখা করতে আসলো? নিজেই দেখে নাও। কথাটা বলে সানা দরজার সামনে থেকে সরে গেল, আর নূরের বাবা সামনে এগিয়ে এলো। নূর ওর বাবাকে এখানে দেখে থমকে গেল। ওর বাবা এখানে আসবে এটা কখনো আশা করেনি নূর। সত্যি না স্বপ্ন দেখছে বুঝতে পারছে না নূর। নূরের বাবাকে দেখে তানিও প্রচুর অবাক হলো। সানা পার্লারের মেয়েগুলোকে বাইরে যেতে বলল। তানিকে ইশারায় বাইরে যেতে বলল। তারপর সানা সহ সবাই বাইরে চলে গেল। নূরের বাবা ধীরে ধীরে নূরের সামনে এসে দাঁড়ালো। নূর যেন রিয়াকশন দেওয়া ভুলে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। আসলে কখনো ওর বাবার সাথে সেভাবে কথাই হয়নি, তাই মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না, শুধু চোখ দুটো দিয়ে অঝরে পানি পড়ছে। নূরের বাবার চোখেও পানি চলে এসেছে। নূরের দিকে তাকিয়ে অপরাধী সুরে বলে উঠল, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। আমি বাবা নামের কলঙ্ক,
তবুও পারলে এই পচা বাবাটাকে ক্ষমা করে দিও। নূর এবার ওর বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, কি বলছো বাবা? বাবা, মা কখনো ছেলে মেয়েদের কাছে ক্ষমা চায় না। এতে যে আমার পাপ হবে। যা হবার তা হয়ে গেছে, ওসব বলে লাভ নেই। তুমি আজ এখানে এসছো, এতেই আমি খুশি। কিছুক্ষণ পর নূরের বাবা নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা, তাহলে আদিত্য আমার উপর রেগে গিয়ে বলবে যে আমি ওর নূরকে কাঁদিয়েছি। বিয়ের আগে জামাই আর শ্বশুরের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবার কথা শুনে নূর অশ্রু চোখে হেসে দিল। আজ যেন ওর খুশির ঠিকানা নেই। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে। কোনো কিছুরই আর অভিযোগ নেই জীবন থেকে। সন্ধে 7:30। পুরো ফার্ম হাউস জুড়ে জমজমাট আয়োজন করা হয়েছে। রং বেরঙের ফেরি লাইটে চারিদিকে ঝলমল করছে। সবার মাঝেই খুশির আমেজ বিরাজ করছে। একটু পরে তানিয়ার সানা মিলে বধূর সাজে সজ্জিত নূরকে নিয়ে এসে স্টেজে বসালো। স্টেজে বসার পর নূর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখল আদিত্য কোথাও নেই। নূর মনে মনে ভাবল, আদিত্য এখনো আসেনি কেন? একটু পরে হঠাৎ সামনে থেকে জোরে জোরে ঢোলের শব্দ আসলো। নূর সহ বাকি সবাই কৌতূহলী হয়ে সামনে তাকালো। সামনে থেকে আবির, তাসির আর শাইম নিজেদের গলায় বড় বড় এক একটা ঢোল ঝুলিয়ে দুহাত দিয়ে বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে আসছে। ঢোল বাজাতে বাজাতে ওরা তিনজন স্টেজের কাছে এসে লাইন হয়ে দাঁড়ালো। আবির ঢোলে একটা বাড়ি দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল,